আজকে সন্ধ্যায় বাংলাদেশ বিমান যোগে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির লাশ এসেছে। আগামীকাল তাকে সমাধিস্থ করা হবে এবং আজকে সিঙ্গাপুরে সকাল 10টায় আঙ্গুলিয়া মসজিদে ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবার কথা ছিল। এই অ্যাঙ্গুলিয়া মসজিদে এর আগেও অনেক বাঙালির জানাজা অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে যারা সিঙ্গাপুরে মারা গেছে তাদের জানাজা এই মসজিদে অনুষ্ঠিত হয়। কিন্তু আহ, এই এই মসজিদের জানাজা হবে বলে সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি তারা এসেছিল এবং মুখে মুখে রটে গিয়েছিল এই জানাজার সংবাদের কথা, কিন্তু শেষ মুহূর্তে মসজিদ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে এই যে 10টার সময় জানাজা হবে বলে যে সংবাদটি প্রচারিত হচ্ছে এটি সত্য নয় এবং সিঙ্গাপুরে হাদির কোনো জানাজা অনুষ্ঠিত করার অনুমতি মেলেনি। এই জানাজা করবার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দেওয়ার কথা তারা এই অনুমতিটি দেয়নি। যদ্দূর জানি যে তারা এই জানাজা থেকে কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা কিংবা কোন রকমের উত্তেজনা তৈরি হয় কিনা এসব এড়াতেই তারা এই অনুমতিটি দেয়নি। এদিকে গতকাল রাত থেকেই সারা দেশে এক ধরনের নৈরাজ্য চলছে, বিশেষ করে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে প্রথম আলো, ডেইলি স্টার এবং পরবর্তীতে আজকে শুনলাম যে আরো একটি পত্রিকা অফিস ভেঙেছে, উদীচীর অফিসে আগুন দিয়েছে। তো সারা দেশে এই এই লঙ্কা কাণ্ড চলছেই এবং এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে আল কায়দা যে বিদেশি জঙ্গি নেটওয়ার্ক, তার যে বাংলাদেশি নেটওয়ার্ক আছে তাদের অনেক ভাগা ভাগা মানে বড় বড় জঙ্গি নেতাদের শাহবাগে দেখা যাচ্ছে এবং ঢাকার আকাশে বাতাসে নানা রকমের গুজব, অনুমান, স্পেকুলেশন উড়ে বেড়াচ্ছে যে কালকে এই জানাজাকে কেন্দ্র করে আরো বেশি উত্তেজনা সৃষ্টি হয় কিনা কিংবা একটি বিপ্লবী সরকারের কথাও আকাশে বাতাসে ভাসছে। কিন্তু এই ওসমান হাদির মৃত্যু নিয়ে আমি আগের পর্বেই বলেছি, আমি এখনো সন্দেহের চোখে দেখছি যে হাদিকে আমরা জুলাই মাসে গত বছরে চিনিনি, 5ই অগস্ট চিনিনি। হঠাৎ করে গোপালগঞ্জের গণহত্যার পরে সেই সাওয়া মাওয়া এ ধরনের অশালীন শব্দ বলার পরে তিনি লাইমলাইটে এলেন এবং সুপরিকল্পিতভাবে তাকে লাইমলাইটে এনে তাকে হত্যা করা হলো এবং তার হত্যার পরবর্তীতে আবার সেই জুলাই আগস্টের জঙ্গিদের আনাগোনা বেড়ে গেল এবং ঢাকা সহ সারা বাংলাদেশে একটা জঙ্গিদের উন্মাদনা চলছে। দেশের এই জটিল মুহূর্তে বিএনপির কোনো রাজনৈতিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না এবং বিএনপির এক নেতাকে দেখলাম যে এই যে কাল এবং আজকে সারা দেশে যে নৈরাজ্য চলছে এর পেছনেও নাকি তিনি ফ্যাসিস্টদের হাত খুঁজে পেয়েছেন। তো এই হলো বিএনপির অবস্থা এবং এই হাদি উন্মাদনায় যখন বাংলাদেশ ব্যস্ত তখন আমরা প্রায় ভুলেই গিয়েছি যে এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ভর্তি আছেন। তিনি ভেন্টিলেটরে ছিলেন এবং আজকে দুপুরে বেগম খালেদা জিয়ার গলায় একটা অস্ত্রোপচার করা হয়েছে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ট্র্যাকিওস্টমি। যখন একজন রোগীকে দীর্ঘ সময়ের জন্য ভেন্টিলেটরে রাখার সম্ভাবনা তৈরি হয় তখন নাক মুখ থেকে তার এই টিউবের মাধ্যমে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং এর ফলে নানা জটিলতা হতে পারে। সেটি এড়ানোর জন্যই গলায় এই ছিদ্র করে এই একটা টিউব ঢুকিয়ে সেখান থেকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়, যেটাকে বলা হয় ট্র্যাকিওস্টমি। তো আজকে সফলভাবে ট্র্যাকিওস্টমি করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে বেশ দীর্ঘ সময় বেগম খালেদা জিয়াকে এই ট্র্যাকিওস্টমির মাধ্যমে এই ট্র্যাকিয়ার মধ্যে যে টিউব দিয়ে এই টিউবের মাধ্যমে তিনি শ্বাস প্রশ্বাস নেবেন এবং অনেকেই বলছেন যে আগামী নির্বাচন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে চিকিৎসকের দল। কারণ যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, তারা খালেদা জিয়াকে সেই নির্বাচনে প্রজেক্ট করতে চায় তাদের নেতা হিসেবে। আর ম্যাডাম যদি ভালো হয়ে যায় তখন এই ট্র্যাকিওস্টমি থাকলে যেটা সুবিধা হয়, ভেন্টিলেটর থেকে সরাতে সুবিধা হয় এবং এই ট্র্যাকিওস্টমির যে জায়গাটা অপারেশন করে একটা ছিদ্র করা হচ্ছে সেটি বন্ধ করে দিলে তিনি আবার স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করতে পারবেন। এদিকে ক্যান্টনমেন্টের খুব কাছেই কারওয়ান বাজারে যখন প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা চলছিল এবং সেখানে জঙ্গিরা জেনারেল ওয়াকারের নাম তুলে যেভাবে গালাগালি করছিলেন এবং সেখানে আমরা পরবর্তীতে দেখেছি সেনাবাহিনীকে অনেকটা মিউ মিউ ভূমিকায় তারা এই আন্দোলনরত জঙ্গিদের কাছে পারমিশন চাচ্ছে যে 20 মিনিটের জন্য তাদের জন্য প্রথম আলো, ডেইলি স্টার বিল্ডিং এর ভেতরে
যেতে দেওয়া হয়। এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা ক্যান্টনমেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি প্রবেশ গেটে যেখানে সিকিউরিটি থাকে আর্মির, সেখানে সশস্ত্র পাহারা বসানো হয়েছে এবং পুরো ক্যান্টনমেন্ট জুড়ে একটা থমথমে অবস্থা। ক্যান্টনমেন্টে বেশ অসন্তোষ রয়েছে এই মুহূর্তে, কারণ আপনারা জানেন যে কদিন আগে সুদানে এই বিদ্রোহীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন সৈনিক এবং অফিসার তারা মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন। এই 6 জন সৈনিকের জন্য রাষ্ট্র এখন পর্যন্ত কোনো শোক ঘোষণা করেনি, কিন্তু হাদির জন্য শনিবার দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আর্মিদের ভেতরে একটি প্রতিক্রিয়া হয়েছে যে সেনাবাহিনী তারা অন্তত কাগজে কলমে বলা হয় যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা জীবন দিয়ে লড়াই করে এবং তারা জীবন দিয়েছে, বাংলাদেশের নাম করেই তারা জীবন দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায়। সুতরাং তাদের ব্যাপারে ইউনূস সরকারের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি, রাষ্ট্রীয় উদ্যোগ দেখা যায়নি। অথচ হাদি, যিনি রাজনীতিতে অবশ্যই বিতর্কিত, তাকে নিয়ে এই রাষ্ট্রের শোক ঘোষণা, এটা নিয়ে ক্যান্টনমেন্টে কিন্তু অসন্তোষ দেখা দিয়েছে এবং ক্যান্টনমেন্টে আজকে বিভিন্ন অফিসারদের বসবার কথা 3 বাহিনীর। সুতরাং সেটি একটি দেখার বিষয়। আর এদিকে প্রথম আলো অফিসের সামনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং অন্যান্যরা তারা প্রতিবাদের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আশেপাশে এই তৌহিদি জনতা স্লোগান দেখে তারা তাদের প্রতিবাদ সংক্ষিপ্ত করে মোটামুটি বলা যায় যে এক ধরনের পালিয়েই চলে গেছে। এই আজকের বাংলাদেশ, আজকে সারা দেশ জুড়ে একটা অনিশ্চয়তা, কালকে কি হবে। এদিকে ভারতীয় পণ্য বর্জনের একটা ডাক দেওয়া হয়েছে। এখন ভারতীয় পণ্য বলতে কি বোঝায় আমি ঠিক বুঝি না। এই যে ভারতীয় চাল, ভারতীয় মশলা, এই যে ভারতের অনেক জিনিসপত্র, ইভেন ভারতের বিদ্যুৎ, এগুলো ব্যবহার করে তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছে। এদিকে ভারত কিভাবে রিয়াক্ট করবে সেটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন আমাদের ভেতরে আছে। 71 সালের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ভারত। এই প্রসঙ্গটি এই কারণেই বলছি যে বাংলাদেশে যে পরিস্থিতি, যে অগ্নিগর্ভ তৈরি হয়েছে, আপনি যদি হঠাৎ করে আজকে রাতে বা কালকে শোনেন যে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো কিংবা ডেইলি স্টারের অফিসে ঢুকে যেভাবে ভাঙচুর লুটপাট করা হলো, কিংবা সেখানকার কর্মীদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, কিংবা সায়ানট ভবনে যেভাবে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিকাণ্ড ঘটানো হলো, ঠিক একইভাবে যদি আপনি হঠাৎ করে শোনেন যে ভারতীয় দূতাবাসে ঢুকে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, লুটপাট করা হয়েছে, কিংবা কর্মীদের হেনস্থা করা হয়েছে, তাহলে কিন্তু এই মুহূর্তে অবাক হবার কিছু থাকবে না। বাংলাদেশ আসলে একটা অগ্নিগর্ভের মধ্যে, এটা অনেকদিন ধরেই, গত 1.5 বছর ধরেই একটা অগ্নিগর্ভ হয়ে আছে এবং সর্বশেষ অগ্নিগর্ভ আরো তৈরি করবার একটা প্রচেষ্টা চলছে। বিশেষ করে আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা সময় ঘোষণা করা হয়েছে যে এই সময়সীমার মধ্যে ইলেকশনটা হবে। এই সময়সীমা ঘোষণার ঠিক পরের দিন 11 ডিসেম্বর তফসিল ঘোষিত হলো। 12 তারিখে বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। একজন রাজনৈতিক নেতা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, যিনি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী ক্যাম্পেইনও চালাচ্ছিলেন, তাকে নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক পরের দিন গুলি করে হত্যা করা হলো গত 12 ডিসেম্বর। গতকাল 18 ডিসেম্বর রাতে তাকে বিদেশে সিঙ্গাপুরে মৃত ঘোষণা করা হয়েছে। এই জন্য মনে হয় যে একটা সাজানো গোছানো উপলক্ষ তৈরি করার ছিল এবং উপলক্ষটা তৈরি হয়েছে। এবং উপলক্ষ তৈরি হবার পরে গতকালকের রাত থেকে আপনারা বাংলাদেশ ব্যাপী রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে তাণ্ডব দেখলেন এবং সামনের দিনগুলোতে আরো তাণ্ডব হতে পারে। বাংলাদেশে গত 1.5 বছরে আসলে এই পরিস্থিতিটা হবারই কথা। আপনারা জানেন যে গত বছর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যত জঙ্গি অপরাধী জেলের তালা খুলে বের করে দেওয়া হয়েছে, যার কারণে গত 1.5 বছর যাবত তাণ্ডব চলছে। এখন তাণ্ডবটা ভিন্ন রকম এবং এই ভিন্ন রকম তাণ্ডবটা সম্পর্কে নয়াদিল্লি আগেই ওয়াকিবহাল। গতকাল যেমন বৃহস্পতিবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি, যে কমিটির চেয়ারপারসন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সাংসদ শশী থারুরের সেই সংসদীয় কমিটি একটা
রিপোর্টে জানিয়েছিল স্পষ্ট করে যে 1971 সালের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত। সতর্কভাবে বিষয়টি সামলাতে না পারলে ভারতের সমস্যা অনেকটা বাড়বে। সংসদীয় কমিটির রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বাংলাদেশ যে এভাবে জ্বলে উঠতে পারে সেটা ভারত আজ করতে পেরেছে। গতকাল ওসমান হাদির মৃত্যু ঘোষণার কয়েক ঘন্টা আগেই সে কথা জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট। পরিবর্তিত বাংলাদেশের প্রতি সরকারের কেমন কূটনৈতিক কৌশল নেওয়া উচিত সেই নিয়ে একগুচ্ছ সুপারিশ করেছে শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি। রিপোর্টে বলা হয়েছে 1971 সালে মানবিকতার বিষয় ছিল, নতুন এক রাষ্ট্র গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে সমস্যা অনেক গভীরে। রাজনৈতিকভাবে পুরো বদলে গিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক দিক থেকেও চীন এবং পাকিস্তানের প্রভাব বাড়ছে বাংলাদেশে, অর্থাৎ ভারত বিরোধিতার পথে এগোচ্ছে ঢাকা। এই সময়টা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্কভাবে সামাল দিতে না পারলে বাংলাদেশে কট্টর ভারত বিরোধিতা আরো অগ্নিগর্ভ হয়ে উঠবে বলে রিপোর্টে বলা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিমধ্যে 3টি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার বন্ধ করবার পরে ঢাকা ভিসা কেন্দ্র বৃহস্পতিবার খোলা হলেও চট্টগ্রাম এবং রাজশাহী ভিসা কেন্দ্র বন্ধ রয়েছে। আর বৃহস্পতিবারই হামলার মুখে পড়েছে চট্টগ্রাম উপ হাই কমিশন দপ্তর। শশী থারুর কমিটির সুপারিশ, কোনো বিদেশি শক্তি যেন বাংলাদেশের মাটিতে ঘাঁটি না গড়তে পারে সেদিকে নয়াদিল্লির কড়া নজর রাখতে হবে। সেই সঙ্গে যোগাযোগ, বন্দর এবং পরিকাঠামো গঠনের ক্ষেত্রে বাংলাদেশকে কিছু বিশেষ ছাড় দেওয়ার বিষয়টিও প্রস্তাব করেছে কমিটি। একটা সময় নিষিদ্ধ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামীকে যেভাবে রাজনীতির মূল স্রোতে ফেরানো হয়েছে সেটাও ভারতের মাথা ব্যথা বাড়াবে। কমিটির আশঙ্কা, জামাতের স্বীকৃতি লাভ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আগামী দিনে বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন একেবারেই বিলুপ্ত হয়ে যেতে পারে। গতকাল বৃহস্পতিবার ভারতের সংসদীয় কমিটির রিপোর্টের পরে বাংলাদেশ পরিস্থিতি ভারত খুব তীব্রভাবে নজর রাখছে, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করছে এবং একই সাথে তাৎক্ষণিকভাবে ভারত অন্ততপক্ষে সীমান্তে একটা সতর্ক অবস্থান নিয়েছে এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে চিকেন স্নেকের সুরক্ষায় কোনো আপোষ করছে না। চরম অরাজক পরিস্থিতির জেরে বৃহস্পতিবার রাত থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু হয়েছে। কার্যত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দীর্ঘ সীমান্ত সংলগ্ন প্রতিটি জনপদ। থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে।